আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। সো আমরা একটু লেটে শুরু করলাম, আমাদের একটু প্রবলেম হয়েছিল ল্যাপটপে, যার কারণে একটু লেটে শুরু করতে হলো। সো তোমরা সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও আমাদেরকে। এবং তোমরা সবাই একটু চেষ্টা করবে লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করো। ওকে, আমরা খুব শীঘ্রই শুরু করব। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। তোমাদের কমেন্ট রহমান করছে ক্লিয়ার। ওকে, সো সবাই একটু শেয়ার করে দিই। যেহেতু কি অনুষ্ঠানে থেকে কোশ্চেন আসবে? হ্যাঁ, অনুষ্ঠানে থেকে কোশ্চেন আসলে বলা যায় যে সব ভার্সিটির জন্যই কম বেশি গুরুত্বপূর্ণ। সো মেডিকেল, জাহাঙ্গীরনগর ডি, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। ইঞ্জিনিয়ারিং ম্যাথ এমন একটা না আসলেও মেডিকেল ভার্সিটির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সো আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব আমাদের সেই অনুষ্ঠানিক সলভ ক্লাস। ওকে, আচ্ছা, সো সবাই আর কি একটু দ্রুত যুক্ত হয়ে যায় এবং বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দিই। ডান। তোমাদের আরো কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। শেখ আহমেদ ইমন বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি আইডি ব্যাক চলে আসছে ইমন? কংগ্রাচুলেশন, তোমার আইডি ডিসেবল হয়ে গেছিল, অবশ্যই ব্যাক আসছে। আচ্ছা, সো আমরা 10 সেকেন্ড অপেক্ষা করি, তারপরে শুরু করে দিব। ওকে, আচ্ছা, ডান, আমার মোটামুটি মেনশন করা। ওকে, আচ্ছা, সো তোমাদের সবাই একটু মেনশন করে দাও এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও লাইভটা। সো আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়নের অনুশীলনী এমসিকিউগুলো সলভ করব। ওকে, আচ্ছা, সো চলো তোমরা আমাকে ঝটপট অ্যান্সার দিয়ে দিবা। সো 1 নাম্বার কোশ্চেন যেটা বলা হয়েছে, 1 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের মুখ্য উপাদান কোনটা। আমরা কিন্তু সব বই সলভ করব, ম্যাক্সিমাম কবি স্যারের বই আছে, তারপরে তোমার গুহ স্যারের বই আছে আর কি। ওকে, সো সব বই কম বেশি সলভ করানো হবে। আচ্ছা, সবাই 1 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও যে কি বলা হয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার মুখ্য উপাদান কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ারের মুখ্য উপাদান কোনটি? 1 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও তো। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। স্ট্র্যাটোস্ফিয়ারের মুখ্য উপাদান কোনটি? দেখি তোমরা আগে অ্যান্সার দাও।
তো আমরা জানি কিন্তু বায়ুমণ্ডলকে চারটা ভাগে ভাগ করা যায়, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর কোনটা থার্মোস্ফিয়ার। তো তোমাকে এখানে বলা হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের মুখ্য উপাদান কোনটি? ওকে আচ্ছা, সো অ্যান্সার দিয়ে দাও দ্রুত, একের অ্যান্সার এখন আসে নাই, দ্রুত অ্যান্সার দিয়ে দাও 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। একের বি বলছে ইমন। আচ্ছা, বাকিরাও জানাও একের অ্যান্সার। সহজ কিন্তু 1 নম্বর কিন্তু খুব একটা কঠিন না। ওকে, সো তোমাদের এটা পারা উচিত, তোমরাই অ্যান্সার দিয়ে দিবা। আমি জন্য ফার্স্টে সহজ কোশ্চেনই রাখছি যাতে তোমরা অ্যান্সার দিতে পারো। সো দেখো, আমরা জানি যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর একটা কি আছে বলতো? থার্মোস্ফিয়ার। সো স্ট্র্যাটোস্ফিয়ার আমরা জানি কিভাবে বলতো? আমরা যখন ওজন মাপি, ঠিক আছে, ওজন মাপতে গেলে আমাদের কি হয়? সোজা হয়ে দাঁড়াতে হয় বা স্ট্রেট হয়ে দাঁড়াতে হয়, ঠিক আছে। ওজন মাপতে গেলে আমাদের কি করতে হয়? স্ট্রেট বা কি সোজা হয়ে দাঁড়াতে হয়, ঠিক আছে। স্ট্রেট বা সোজা হয়ে দাঁড়াতে হয়। তুমি যদি বেঁকা হয়ে দাঁড়াও ওজন কিন্তু ঠিকমতো মেজার করা যাবে না। সো আমাদের সবসময় সোজা হয়ে বা স্ট্রেট হয়ে ওজন মাপতে হয়। সো লেখো স্ট্রেট, স্ট্রেট লেখো কি? স্ট্রেট হয়ে আমরা কি মাপি? ওজন মাপি। তো স্ট্রেট দিয়ে মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ার এর মুখ্য উপাদান কোনটা হবে? এই যে O3 মানে কোনটা হবে? ওজন হবে। তাহলে একের অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, একের অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার, স্ট্রেট ওজন। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো যে আমরা ওজন মাপি কিভাবে? স্ট্রেট বা সোজা হয়ে। সো সেটা দিয়ে আমরা এটা মনে রাখবো। 2 নাম্বার, বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? কি বলা হয়েছে? বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? বলো তো দেখি, বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? এটা তোমাকে নেক্সট কোশ্চেন আস্ক করা হয়েছে। সো এরপর সবাই 2 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও। ট্রেস উপাদান, বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? দেখি দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত। বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? বোটানি ক্লাস তো, ও আচ্ছা, বলো বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? কে একের বি। 2 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও সবাই। 2 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 2 এর নাম্বার কোশ্চেন আনসার দেখতে যাচ্ছি। আচ্ছা, সো দেখো ভাইয়া, ট্রেস উপাদান, তো ভাই ট্রেস উপাদান কি? ট্রেস উপাদান হচ্ছে ভাই বায়ুমণ্ডলে যেটা খুবই কম পরিমাণে থাকে, খুবই কম পরিমাণে থাকে সেটাকে আমরা কি বলি বলতো? ট্রেস এলিমেন্ট বলি, ঠিক আছে, যেটা খুবই কম পরিমাণে থাকে। তো দেখো, কার্বন ডাই অক্সাইড, আর্গন, জলীয় বাষ্প এটা কিন্তু অনেক পরিমাণেই থাকে, মোটামুটি একটা পর্যায়ে কিন্তু থাকে। বাট দেখো N2 যেটা আছে, হ্যাঁ, বাট দেখো N2 যেটা আছে এটা কি কোথাও দেখছো? N2 কিন্তু কোথাও কিন্তু ছিল না। সো এটাকে আমরা কি বলবো বলো তো? ট্রেস উপাদান বলবো। তাহলে ভাইয়া 2 এর অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। 2 এর অ্যান্সার কোনটা? ডি নাম্বার। ওকে, 2 এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। এগুলা সব হচ্ছে না, 2 এর ডি হবে, 2 এর ডি হবে অ্যান্সার। ওকে, 2 এর ডি হবে। এটা হচ্ছে লিংকন স্যারের বই এমসিকিউ, ঠিক আছে। কোন স্যারের বই? লিংকন স্যারের বই এমসিকিউ। সো এখানে অ্যান্সার কোনটা হবে? N2O। ওকে, N2O। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ট্রেস এলিমেন্ট মানে কি? যেটা সংখ্যায় কম পরিমাণে থাকে। এটা তোমাদের পারা উচিত। চার্লসের সূত্রে কোন দুটি পদের সম্পর্ক দেখানো আছে? চার্লসের সূত্রে কোন দুইটা পদের সম্পর্ক দেখানো আছে? এখন আমরা তো জানি যে ভাইয়া চার্লসের সূত্রে চতে চাপ স্থির। চার্লসের মানে আমরা এটা কিন্তু তোমাদের যখন পরিবেশ রসায়নে পড়ছি খুব ভালো মতোই বলে দিছি যে আদর্শ গ্যাসের ফর্মুলা হচ্ছে PV = nRT। সো ভাই n আর r তো সবসময় ধ্রুবক থাকে, যেহেতু মোল সংখ্যা এবং গ্যাসীয় ধ্রুবক কি সবসময় ধ্রুবক থাকে। তাহলে সম্পর্ক কার কার মধ্যে হয়? PV আর T। সো বয়েল, চার্লস এবং গেলুসাক যে তিনটা সূত্র আছে, একটাকে স্থির রেখে আমি বাকি দুটার মধ্যে সম্পর্ক বের করি। সো দেখো, চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির? চাপ স্থির। তাহলে সম্পর্ক থাকবে কার কার মধ্যে? V আর T। সো দেখো তো, V আর T এর মধ্যে আমাদের সম্পর্ক কোথায় কোথায় আছে? এই যে অপশন এ তে আছে।
কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে 3 এর आंसर কোনটা হবে? তাহলে 3 এর आंसर কিন্তু হবে এ নাম্বারটা। এটা তো 1 না, এটা হচ্ছে 3। তাহলে 3 এর आंसर কোনটা হবে ভাইয়া? 3 এর आंसर হবে এ। 3 এর आंसर কোনটা হবে? এ হবে। ওকে, 3 এর आंसर ডি না ভাইয়া, 3 এর आंसर কোনটা হবে? এ হবে। ভি আর টি এর মধ্যে সম্পর্ক, চার্লসের সাথে কার কার মধ্যে সম্পর্ক? ভি আর টি। পি ভি ইকুয়াল টু এনআরটি, ওই সূত্রতে মনে রাখতে বললাম। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। 4, এরপর হচ্ছে সবাই 4 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। 4 এর आंसर কোনটা হবে? এরপরে সবাই 4 নাম্বার কোশ্চেনটা, 3 এর এ বলছো। ওকে, 4, এরপরে সবাই 4 নাম্বার কোশ্চেন দেখা যাচ্ছে, বলছে যে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। 4 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও তো। ওকে, 4 এর এ বলছে সুমাইয়া আক্তার, মহসিনা ফেরদৌসি বলছে 4 এর বি। আচ্ছা দেখি 4 নাম্বার কোশ্চেন आंसर আমাদের কোনটা হবে। সো দেখো আমরা জানি যে 44 গ্রাম, ঠিক আছে, 44 গ্রাম মানে কি 1 মোল কার্বন ডাই অক্সাইডে 44 গ্রাম বা 1 মোলে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, মানে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23টা অণু। ঠিক আছে, 44 গ্রামে থাকে অণু কয়টা? 6.02 × 1023 টা। সো তোমাকে এখানে 44 গ্রাম না দিয়ে দিছে কি 4.4 গ্রাম। সো 44 কে তুমি 10 দিয়ে ভাগ দিলেই তো 4.4 গ্রাম পাও, তাই না? 44 ভাগ 10 মানে কত? 4.4 গ্রাম। সো তোমার ওখানে কাজ কি হবে? এইটাকেও কি করে দেওয়া? 10 দিয়ে ভাগ করে দেওয়া না? ঠিক আছে, এটাকেও কি করে দেওয়া? 10 দিয়ে ভাগ করে দেওয়া। সো 44 গ্রামে যদি এটা থাকে তাহলে 4.4 গ্রামে তো কোনটা থাকবে? 10 দিয়ে ভাগ দিলে কিন্তু হয়ে যাবে। সো 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 কে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে বলো তো? হ্যাঁ, দেখি তোমাদের आंसर। দেখো তাহলে এখানে দেখো একটা 10 দিয়ে একটা 10 কেটে ফেলো, তাহলে কত থাকতেছে? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 22টা। এটা কি খুব কঠিন ছিল? খুব সহজ এমসিকিউ, কিন্তু খুবই সহজ। তাহলে 4 এর आंसर কোনটা হবে ভাইয়া? 4 এর आंसर হবে বি। 4 এর आंसर কোনটা হবে? বি নাম্বারটা। 4 এর आंसर হবে বি। ওকে, আচ্ছা তাহলে 4 এর आंसर বি। ওকে, তাহলে যারা বি आंसर দিছো তারা রাইট। এটা কি সবাই ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করবা ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। 5 নাম্বার, এসএটিপি তে গ্যাসের আয়তন কত? একটা সে এসটিপি আর একটা সে কি এসএটিপি। সো খুব কঠিন এমসিকিউ কিন্তু না, খুব সহজ এমসিকিউ, বাট এটা অনেকে ভুল করে আসবা। ওকে, সো বলো এসএটিপি তে আয়তন কত? এসএটিপি তে আয়তন কত? দ্রুত आंसर দিয়ে দাও, দ্রুত দ্রুত। আচ্ছা, কমেন্টগুলো আসতেছে না কেন? ইজি। ওকে, 5 এর বি বলছে মহসিনা ফেরদৌসি, বলছে 5 এর বি। আচ্ছা, বাকিরাও জানাও 5 এর आंसरটা। ওকে, 4 এর বি। 4 শেষ ভাই। 5 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও তোমরা। 5 নাম্বার কোশ্চেন आंसर কোনটা হবে বলো? 5 এর সি বলছে ইমন। আচ্ছা, 5 এর বি আসছে, সি আসছে। আচ্ছা, আমরা দেখি। দেখো 5 এর বি হবে নাকি সি হবে? তো ভাইয়া দেখো 0 ডিগ্রি সেলসিয়াস আছে, তারপরে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, আর একটা কোনটা আছে বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে রুম টেম্পারেচার আছে। ঠিক আছে, সো এই 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি বলি? এসটিপি। ঠিক আছে, এসটিপি। আর 25 ডিগ্রি সেলসিয়াসে কি বলি? এসএটিপি। সো 0 ডিগ্রি সেলসিয়াসে কত ভাইয়া? 22.4। তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে কত? 24.04। আর 25 ডিগ্রি সেলসিয়াসে কত? 24.789। ওকে, সো এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি বলি? এসএটিপি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। সো 25 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? 24.789। যারা 24.04 বলছো তুমি মনে রাখবা 20 এ কত আছে? 0 আছে, এইজন্য এখানেও কত হবে বলো তো? এইজন্য 0 আছে আর কি। ওকে, তাহলে 24.04। তাহলে এইটা কত হবে বলো তো? 24.04 হবে 20 এর ক্ষেত্রে, আর এসএটিপি মানে 25 এর ক্ষেত্রে কত হবে? 24.789। সো ভাইয়া সহজ জিনিস
জিনিস ভুল করা যাবে না, সহজ জিনিস ভুল করলেই কিন্তু চান্স মিস হয়ে যাবে। ওকে, এটা কিন্তু সবাই পারবে, বাট যারা ভুল করবা তারাই আর কি ধরা খেয়ে যাবা। সো এরপরে 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 6 এর অ্যান্সার কোনটা হবে বলো? এরপরে সবাই 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দ্রুত দিয়ে দাও। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? 4 গ্রাম, মাত্র 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে। সো এটার তোমার আস্ক করা হয়েছে কি আদর্শ গ্যাস সমীকরণ, বলো। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত। 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। এটা কিন্তু 6.4 গ্রাম না, এটা বলা হয়েছে শুধুমাত্র 4 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে? এটা হচ্ছে অপশনের 6 আর কি। ওকে, আচ্ছা 6 সি বলছো মোনালিসা, ফারদিন হোসেন উল্লাহ বলছো 6 সি, শেখ আমি রিমন বলছো 6 সি। আচ্ছা বাকিরাও জানাও দ্রুত। মহসিন ফেরদৌসি বলছো 6 সি। ওকে, সবাই কমেন্ট করবে, ইন্টারঅ্যাকশন না করলে তো হবে না, না হলে ক্লাস তো মরা মরা লাগবে। ওকে, আচ্ছা সো দেখি আমরা 6 বলছে 4 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে? 4 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কি বলা হয়েছে? আদর্শ গ্যাস সমীকরণ। সো দেখো আচ্ছা সো দেখি আমরা একটু দেখো 4 গ্রাম হাইড্রোজেন। সো আমরা আগে n সংখ্যাটা বের করে নি। n ইকুয়াল টু কি w বাই m। সো এখানে তোমায় কয় গ্রাম দেওয়া আছে ভাইয়া? 4 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে? 4 গ্রাম, w যেহেতু 4 গ্রাম দেওয়া আছে 4 গ্রাম। কারণ হাইড্রোজেন কয়টাতে আছে? H2, মানে দুইটা। একটা হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে দুইটা হাইড্রোজেনের ভর কত ভাইয়া? দুইটা হাইড্রোজেনের ভর কত? 2। তাহলে এখানে কয় মোল আসতেছে ভাইয়া? 2 মোল আসতেছে। তাহলে n এর মান তুমি কত পেলা? 2 পেলা। এখন তুমি ফর্মুলা কি জানো? pv ইকুয়াল টু n আর t। তোমার কাজ হবে জাস্ট n এর জায়গায় 2 বসায় দেওয়া। তাহলে কি আসতেছে? pv ইকুয়াল টু 2RT। এটা কি খুব কঠিন? pv ইকুয়াল টু কি 2RT, ঠিক আছে? pv ইকুয়াল টু কি হবে তাহলে? 2RT। ওকে, 4/2। হ্যাঁ, একজন বলেও দিছে 4/2। ওকে, সহজ জিনিস কিন্তু। এরপর দেখো কোনটির আরএমএস বেগ সবচেয়ে কম, ঠিক আছে? আরএমএস বেগ সবচেয়ে কম। আরএমএস বেগের ফর্মুলা কি? c ইকুয়াল টু √3RT/m। সো CRMS ইকুয়াল টু √3RT/m। সো এখানে বলা হয়েছে কোনটার আরএমএস বেগ সবচেয়ে কম। বলো তো দেখি কোনটার আরএমএস বেগ সবচেয়ে কম। তোমরা কি অ্যান্সার দাও, তারপর আমি এটা সলভ করে দেব। এটা খুবই সহজ, এটাও কিন্তু খুব কঠিন না। সো এইটা অ্যান্সার বলো তো কোনটা হবে? সবাই হচ্ছে এরপর এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। এরপর সবাই 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 7 এর অ্যান্সারটা দিয়ে দাও দ্রুত। 7 নম্বর কোশ্চেন অ্যান্সারটা, 7 এর অ্যান্সার। ওকে, 7 এর অ্যান্সার এখনো আসে নাই। 7 এর এ বলছে মহসিনা ফেরদৌসি। ওকে, বাকিটা জানো, আরেকজন জানো, তারপর আমি সলভ করে দিব এটা। 7 এর অ্যান্সারটা জানো দ্রুত। 7 এর এ বলছে ইমন, সুমাইয়া আক্তার বলছে 7 এর ডি। ওকে, তাহলে এ আর ডি দুইটা অ্যান্সার আসছে আমাদের। এখন আমরা দেখবো যে আসলে কোনটা রাইট। সো দেখো ভাইয়া এখানে কাহিনীটা কি, দেখো তোমার এখানে কোনো ডাটা দেওয়া নাই, আরএমএস বেগ বের করতে বলছে। সো তোমার কাজ কি হবে? তুমি দেখো যে ভর বাড়লে, মানে ভরের সাথে, আণবিক ভরের সাথে তোমার আরএমএস বেগের সম্পর্কটা কি? বর্গমূলে ব্যস্তানুপাতিক। বর্গমূল দেখার দরকার নেই, কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাই কথা, মানে যার ভর বেশি তার আরএমএস বেগ কি হবে? কম হবে। আর কিছু আমার ভাবার দরকার নেই। সো তোমার কাজ কি হবে? ভরগুলা বের করা। সো যেটা কি বলছে, কোনটার আরএমএস বেগ সবচেয়ে কম, তার মানে কি কোনটার এম বা ভর সবচেয়ে কি হবে বলতো? বেশি। যেটার ভর সবচেয়ে বেশি হবে সেটার আরএমএস বেগ কি হবে? সবচেয়ে কম হবে। সো তোমার কাজ হবে যে ভাই কোনটার ভর সবচেয়ে বেশি সেটা খুঁজে বের করা। সো দেখো তো ভাই কোনটার ভর সবচেয়ে বেশি। ক্লোরিন কত আসছে এখানে? ক্লোরিন তো 35.5। ক্লোরিন যেহেতু দুইটা আছে তার মানে কত আসতেছে? 35.5 মানে কত? 71। মানে 35.5 ইনটু 2 মানে কত? 71। কার্বন ডাই অক্সাইড কত? মুখস্থ থাকার কত তোমার? 44। নাইট্রোজেন কত ভাইয়া? নাইট্রোজেন তো ভাইয়া 14। নাইট্রোজেন দুইটা আছে তার মানে কত? 28। আর মিথেন কত ভাইয়া? 16। সো সবচেয়ে বেশি ভর কার হইছে? ক্লোরিন, মানে Cl2 হইছে। তার মানে ভাই 7 এর आंसर কোনটা হবে? এ হবে। 7 এর आंसर কোনটা হবে? এ হবে। এটা কি খুব কঠিন ছিল বলো তো? তোমরা অনেকে যে সি দিচ্ছো। সো 7 এর आंसर কোনটা হবে? এ হবে। সো ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল এখন হচ্ছে, বাট পরীক্ষা হলে যাতে ভুল না হয়।
সহজ হিসাব, যার ভর বেশি তার আরএমএস বেগ কম। তুমি এমনিও চিন্তা করো যে একটা মোটা মানুষ একটা চিকুন মানুষ, কার বেগ বেশি হয় বলো তো? দৌড়াতে গেলে অবশ্যই যে চিকুন মানুষ তার বেগ বেশি হয়, তাই না? যার ভর বেশি বা যে মোটা তার কি হয়, বেগ কম হয় আর কি। ওকে, সো এই কনসেপ্টটা ক্লিয়ার লাগলেই হবে। এরপর আসবে 8 নাম্বার, গ্রিন হাউস প্রভাবে কোন গ্যাস অধিকতর দায়ী? কোন গ্যাস বেশি দায়ী বলো তো গ্রিন হাউস প্রভাবের জন্য? এরপর 8 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও যে গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউস প্রভাবের জন্য কোন গ্যাসটা দায়ী? তোমরা ঝটপট অ্যান্সার দিয়ে দিবা, তাহলে তাড়াতাড়ি আগাতে পারবো। বলো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত। আচ্ছা, সো দেখো এখানে বলা হয়েছে যে কোন গ্যাস অধিকতর দায়ী। তো আমরা জানি যে প্রধান গ্রিনহাউস গ্যাস কাকে বলা হয় বলো তো? আমরা জানি কি প্রধান গ্রিনহাউস গ্যাসকে কার্বন ডাই অক্সাইডকে বলা হয় কি প্রধান গ্রিনহাউস গ্যাস। এছাড়া আমাদের গ্রিনহাউস গ্যাস আর কি কি আছে, সো এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবে ফ্রিতে, আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো, কারণ আসে নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয় বা নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস। সো এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে ভাইয়া, ফ্রিতে জমির ওজন নির্ণয়। ঠিক আছে, ফ্রিতে জমির ওজন নির্ণয়, ফ্রিতে জমির ওজন নির্ণয়, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, ফ্রিতে জমির ওজন নির্ণয়। তো ভাই ফ্রিতে কি ভাই? ফ্রিতে হচ্ছে ভাই ফ্রিয়ন, মানে হচ্ছে কোনটা? সিএফসি। ফ্রিয়ন যতে ভাই জলীয় বাষ্প, যতে কি জলীয় বাষ্প, মিতে কি ভাই? মিথেন। ঠিক আছে, মিতে কি? মিথেন। ফ্রিতে ফ্রিয়ন বাসছে সিএফসি, যতে জলীয় বাষ্প, মিতে মিথেন। ওকে, ওজনে হচ্ছে ভাই ওজন যেটা আছে যে O3, আর নির্ণয়তে কি N2O। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি হলো? গ্রিন হাউস গ্যাস। সো আমরা তো জানি কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস। সো কার্বন ডাই অক্সাইড বাদেও আর কি কি আছে? ফ্রিতে জমির ওজন নির্ণয়, ফ্রিয়ন, ফ্রিয়ন, তারপরে যতে জলীয় বাষ্প, মিতে মিথেন, ওজনে তো ওজনই, আর নির্ণয়তে কি N2O। তাহলে ফ্রিতে জমির ওজন নির্ণয়। সো প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা বলছে তোমাকে? কার্বন ডাই অক্সাইড, কারণ কি এটা পরিমাণে অনেক বেশি থাকে। আচ্ছা, নিচের কোনটি আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল? আরহেনিয়াস, তো ভাইয়া 3টা মতবাদ আছে, এটা आंसर দিতে থাকো তোমরা। ফ্রিতে জমির ওজন নির্ণয়, রোদেলা রহমান মিষ্টি কমেন্ট করছো, তারপরে কমেন্ট করছো কে? মহসিন ফেরদৌসি কমেন্ট করছো। ওকে, আচ্ছা ইমনও কমেন্ট করছো, বাট ইমন হচ্ছে সব লিখে দিছো আর কি। ওকে, সমস্যা নাই। আরহেনিয়াস, দেখো আমাদের 3টা মতবাদ আছে, আরহেনিয়াস মতবাদ, ব্রোনেস্টের লাউরি মতবাদ, আর লুইস মতবাদ। সো দেখো আরহেনিয়াস মতবাদে কি বলা হয়েছে? মেইনলি আরহেনিয়াস মতবাদে বলা হয়েছে বা জলীয় দ্রবণ কথাটা থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের সংক্ষেপে বলে দিই, আরহেনিয়াস হচ্ছে জলীয় দ্রবণ কথাটা মাস থাকতে হবে, আর লুইসের ক্ষেত্রে কি থাকতে হবে? মুক্ত জোড়, আর তোমার হচ্ছে ব্রোনেস্টের লাউরির ক্ষেত্রে কি থাকতে হবে? প্রোটন, মানে প্রোটন গ্রহণ এবং ত্যাগের উপর ভিত্তি করে অ্যাসিড ক্ষার হয়। লুইসের ক্ষেত্রে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনের উপর, আর আরহেনিয়াসের ক্ষেত্রে হচ্ছে জলীয় দ্রবণে কে কি আয়ন দিচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা অ্যাসিড ক্ষার নির্ণয় করি। সো আসো এখন এটা আমরা বুঝি যে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী কে অম্ল। সো দেখো আরহেনিয়াস, সো আরহেনিয়াসের মধ্যে কি কথাটা আছে বলতো? হানি কথাটা আছে। কি কথাটা আছে? হানি। সো আমরা জানি যে নোয়াখালীর মানুষজন প কে কি উচ্চারণ করে বলতো? হ, মানে হানি উচ্চারণ করে। পানিকে কি বলবে? হানি বলবে। সো হানি দিয়ে মনে রাখবা ভাইয়া H2O বা পানি। ঠিক আছে, তাহলে মনে রাখবা আরহেনিয়াসের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? পানি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ হানি মানে কি? পানি। এই যে আরহেনিয়াস, হানি কথাটা আছে, তার মানে কি বলতো? পানি বা জলীয় দ্রবণ থাকবে আর কি। ওকে, আচ্ছা এত ইজি এমসিকিউ কোন ভার্সি এক্সামে আসে? এমডি আশিক কমেন্ট করছে, এমডি আশিক এর आंसर দিয়ে দাও, দ্রুত দ্রুত দ্রুত। এমডি আশিক 9 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও। এমডি আশিক এবছর কোশ্চেন করবে আর কি ভর্তি পরীক্ষার। আচ্ছা দেখো এখন আমরা আসি যে হানি মানে কি বলতো? পানি। সো আমাদেরকে বুঝতে হবে বিষয়টা যে এখানে আসলে কোনটা আমাদের হচ্ছে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল। ওকে, আচ্ছা 9D বলছো, 9D। ওকে, হ্যাঁ। সো দেখো আমাদের তার মানে কিসের দ্রবীভূত হবে? পানিতে দ্রবীভূত হবে। এখন আমরা যে একটা মানে কথা জানি কিন্তু যে লাইক ডিজলভস লাইক। ঠিক আছে, মানে কি জৈব যৌগ সমূহ জৈব পোলার দ্রাবকে, আর অজৈব যৌগ কিন্তু অজৈব দ্রাবকে কি হবে বলতো? দ্রবীভূত হবে। সো দেখো তোমাকে এখানে যেগুলো দেওয়া আছে, মিথেন এটা কি একটা জৈব যৌগ? C2H6 এটাও একটা জৈব যৌগ, C6H6 এটাও কিন্তু একটা জৈব যৌগ। সবগুলাই কিন্তু এখানে যেগুলো আছে সবগুলাই কিন্তু জৈব যৌগ। ওকে, বাট HClO3 এটা কি কোনো জৈব
জৈব যৌগ? এটা কিন্তু কোনো জৈব যৌগ না। সো তোমাকে পানিতে দ্রবীভূত হবে কোনটা? আরহিনিয়াস অনুযায়ী যেহেতু আনি কথাটা আছে, মানে পানি কথাটা যেহেতু ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা জৈব যৌগ বাদে আছে। কারণ পোলার দ্রাবক মানে পানি তো একটা কি পোলার দ্রাবক, সো পোলার দ্রাবকে কে দ্রবীভূত হবে? সো জৈব যৌগ সমূহ কিন্তু দ্রবীভূত হবে না, ওরা হচ্ছে তোমার হচ্ছে জৈব যে দ্রাবকগুলো আছে সেগুলোতে দ্রবীভূত হয় আর কি। সো এখানে অ্যান্সার কোনটা হবে তাহলে? 9 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসি 10 নাম্বার কোশ্চেন। দেখো মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটা? ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটা? সো এটা কিন্তু গুহ স্যারের বইয়ের এমসিকিউ, ঠিক আছে, এটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের এমসিকিউ। সো এইটার আনসার দাও তো, মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটা? কি কি আছে? লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন, লিটার পার অ্যাটমোস্ফিয়ার মোল পার কেলভিন। সো এটা কিন্তু আমাদের প্যাচ লেগে যাবে অপশনটা দেখলে। আর্চ পার কেলভিন, তারপর হচ্ছে এটিএম সিএম কিউ মানে সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন। সো এটার আনসার দাও তো দেখি। বলো বলো এটার আনসার দাও। মোলার গ্যাস ধ্রুবকের একক কোনটা? দেখি এটার আনসার কে দিতে পারো সঠিক। বলো বলো সবার লাস্ট অ্যান্সার দিছো। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 10 এর অ্যান্সার কোনটা বলছে যে লিটার এটিএম পার মোল পার কেলভিন? বলো একক অ্যান্সার কোনটা হবে? সবাই দ্রুত 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 10 নম্বর যে মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটা? মোলার গ্যাস ধ্রুবক, বলো মোলার গ্যাস ধ্রুবক। 10 এর এ বলছে, আনিশা বলছে 10 এর এ। ওকে, আচ্ছা একটা অ্যান্সার পাইছি 10 এর এ, বাকিরাও জানাও দেখি। আচ্ছা 10 এর এ বলতেছো সবাই। এমডি আশিকও অ্যান্সার দিয়ে দাও। আশিক, এমডি আশিক এর অ্যান্সার দিয়ে দাও। 10 এর অ্যান্সার কোনটা হবে? এমডি আশিক বলো। দ্রুত দ্রুত। 10 এর এ, 10 এর এ, 10 এর এ, দ্রুত দ্রুত। এমডি আশিকের অ্যান্সারের জন্য আমি অপেক্ষা করতেছি। এমডি আশিকও দ্রুত অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা দ্রুত দ্রুত দেখো 10 এর অ্যান্সার কোনটা হবে বলো। 10 এর এ আর ডি অ্যান্সার আসতেছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো তোমাদের একক ছিল হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন, ঠিক আছে, লিটার এটিএম পার মোল পার কেলভিন। সো এখানে কি লিটার এটিএম আছে? এখানে তো আছে লিটার পার এটিএম আছে। আচ্ছা এটা অ্যান্সার কি হবে? লিটার এটিএম হবে নাকি লিটার পার এটিএম? আচ্ছা ইগনোর করো সবাই, হচ্ছে কোশ্চেন অ্যান্সার দাও। এত মানে কোশ্চেন বাদ দাও, তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার দাও, এখানে বাদ দাও। সো দেখো কি আছে? লিটার পার এটিএম আছে। সো লিটার পার এটিএম কি হবে? হবে না কিন্তু। এটা কিন্তু অনেকেই দেখে 10 এর এ লাগাই দিছো। সো এ কিন্তু হবে না, 10 এর এ অ্যান্সার হবে না। ওকে, এ অ্যান্সার হবে না। লিটার এটিএম ছিল, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন ছিল একটা একক, লিটার এটিএম, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার একক। সো এখানে লিটার পার এটিএম দেওয়া, এটাও হবে না। এখানে হবে লিটার পার এটিএম দেওয়া, এটাও হবে না। আর্চ কিন্তু ছিল না, আর্চ পার মোল পার কেলভিন ছিল, তাই না? এখানে আর্চ কেলভিন দেওয়া, তাহলে এইটাও হবে না। তো দেখো তো কোনটা হবে? এটিএম সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন, এই এককটাও মাথায় রাখবা, ঠিক আছে, এটিএম সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন। তাহলে 10 এর আনসার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। এটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের ইনফরমেশন, সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো নতুন একটা একক জানলা কি বলতো? এটিএম সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন, ঠিক আছে, এটিএম সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? সো 10 এর आंसर কোনটা হবে? ডি নাম্বারটা হবে। নতুন একক শিখে রাখি, এটিএম সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন, ঠিক আছে, এটিএম সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন, এটা মাথায় রাখবা, গুহ স্যারের ইনফরমেশন। এরপর আসি, নিচের কোনটির ক্ষেত্রে একই তাপমাত্রা ও চাপে ব্যাপন হার একই হবে? সো ব্যাপন হার কখন একই হবে? ব্যাপন হার কখন একই হবে? সো আমরা কি ফর্মুলা জানি? R1 বাই R2, ব্যাপন হারের ফর্মুলা √m2 বাই
m1। সো আমাদের ব্যাপন হারের সাথে কার সম্পর্ক ভাইয়া? আণবিক ভরের সম্পর্ক। সো ব্যাপন হার কখন একই হবে? যখন আণবিক ভরগুলো সেম হবে। সো এটা তোমার মেইন কনসেপ্ট। সো এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটার আণবিক ভর সেম, মানে কোন দুইটার আণবিক ভর সেম। যদি আণবিক ভর সেম তুমি পেয়ে যাও তাহলেই বুঝবা যে কি হবে, যে তাদের ব্যাপন হার একই হবে। সো দেখো তো আমরা একটু বের করে দেখি NO আর CO। তো দেখো নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন কত? 16, 30 আসতেছে। আর এখানে কত আসতেছে দেখো তো, তোমার হচ্ছে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন কত? 16, 28 আসতেছে, তাই না? সো এই দুইটা কিন্তু সেম হইলো না, তোমাকে সব ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটা সেম আসে। সো এক নাম্বার অপশন বাদ। হাইড্রোজেন কত ভাইয়া? 2, মানে হাইড্রোজেন যেহেতু দুইটা আছে, একটা 1 আর দুইটা মিলে 2। হিলিয়াম কত ভাইয়া? 4, তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামও কিন্তু হইলো না, ঠিক আছে? তাহলে এবার আসি ভাইয়া অপশন ডি তে আসি। দেখো ডি তে কার্বন ডাইঅক্সাইড কত? 44, তোমার মুখস্থ থাকার কথা। CH2 দেখো কত? CH2 একবার হিসাব করো, কার্বন কত? 12 আর হাইড্রোজেন 2, মানে 14, তাহলে এই পাশেও 14 আছে, মানে 28, তার মানে এটাও সেম হলো না। এবার আসবে অপশন বি তে। অপশন বি যদি তুমি দেখো N2O, নাইট্রোজেন কত? 28 আর অক্সিজেন 16, মানে কত? 44, তাই না? তো দুইটা মিলে 44 আর কার্বন ডাইঅক্সাইড তো 44 আছেই। সো অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ভাইয়া বি নাম্বারটা। অ্যানসার কোনটা হবে? বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসি ভাইয়া 12 নাম্বার। কোন অঞ্চলে ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়? এটা তোমাদের পারা উচিত, ঝড়ঝঞ্ঝা। সো দেখো ঝড়ঝঞ্ঝা কি আমরা নিচে যেখানে আছি এখানে তো মেইনলি ঝড়ঝঞ্ঝা হচ্ছে, তাই না? মানে ট্রোপোস্ফিয়ারে কিন্তু ঝড়ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে সবকিছুই কিন্তু হয় কোথায়? এই যে ট্রোপোস্ফিয়ারে। ওকে, সো এই ঝড়ঝঞ্ঝা যেহেতু ভাইয়া ট্রোপোস্ফিয়ারে হয়, এই জন্য এটাকে বলা হয় কি মণ্ডল? ক্ষুদ্র মণ্ডল বলা হয়, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ারকে কি মণ্ডল বলা হয়? ক্ষুদ্র মণ্ডল বলা হয়। কারণ কি? এইখানে হচ্ছে তোমার ঝড় ঝঞ্ঝা বা প্রাকৃতিক যে সকল দুর্যোগ আছে সব হয় হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। পাশাপাশি এখানে বিমান চলাচল করে, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি ভাইয়া? ওজোন থাকে আর হচ্ছে জেট বিমান চলাচল করে, এবং এটাকে বলা হয় কি মণ্ডল? শান্ত মণ্ডল বলা হয়, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো মনে রাখবা। আর মেসোস্ফিয়ারকে কি বলা হয় ভাইয়া? শীতলতম মণ্ডল বলা হয়। কি বলা হয়? শীতলতম মণ্ডল। এখানে সবচেয়ে কম তাপমাত্রা থাকে। কত তাপমাত্রা বলো তো দেখি? সর্বনিম্ন তাপমাত্রাটা কত? একটু কমেন্ট করে জানাও তো দেখি যে সর্বনিম্ন তাপমাত্রাটা কত? সর্বনিম্ন তাপমাত্রাটা কত? একটু কমেন্ট করে জানাও তো দেখি যে সর্বনিম্ন তাপমাত্রাটা কত। দেখি কত ডিগ্রি সেলসিয়াস বা কত কেলভিন, দুইটাই জানাবা, সেলসিয়াস এবং কেলভিন দুইটাই জানাবা। ওকে, আচ্ছা এরপর যে আমরা নেক্সট, সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত থাকতে হয়? সাইক্লোন তৈরির জন্য, সাইক্লোন তৈরির জন্য বলো তো দেখি, সাইক্লোন তৈরির জন্য আমাদের সমুদ্রের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত থাকতে হয় বলো তো? তবে মনে রাখবা সাইক্লোন তৈরির জন্য আমাদের তাপমাত্রা হইতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 80 ডিগ্রি ফারেনহাইটের কম, ঠিক আছে? 27 ডিগ্রি সেলসিয়াস হইলেও কিন্তু হবে না, 80 ডিগ্রি ফারেনহাইট হইলেও কিন্তু হবে না। এর থেকে যখন কম হবে তখনই আমাদের কি হবে বলতো? সরি, সর্বনিম্ন কত থাকতে হবে? সরি, 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটে কি থাকতে হবে বলতো? বেশি থাকতে হবে। তখনই কি হবে? সাইক্লোনটা সৃষ্টি হবে। 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটের কি থাকতে হয় বলতো? বেশি। 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলেই তখনই কি হবে? আমাদের সাইক্লোন তৈরি হবে, ঠিক আছে? সাইক্লোন, সাইক্লোন তৈরির জন্য কত তাপমাত্রা থাকতে হবে? 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট। সো এখানে বলা হয়েছে যে সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত হতে হবে? সর্বনিম্ন কত? হ্যাঁ বেশি হবে, বেশি। ওকে, সো কত হতে হবে বলো তো? 13 এর आंसर তাহলে কোনটা হবে? দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তো হবে না, 27 এর কম চলে গেছে। 27 এর বেশি আছে কোনটা? 30 ও আছে, 40 ও আছে। সো সর্বনিম্ন কত হতে হবে? সর্বনিম্ন হতে হবে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সর্বনিম্ন 27 থেকে শুরু করে যেটা হবে সেটাই, বাট 27 এর নিচে হবে না, এবং 80 ডিগ্রি ফারেনহাইটের উপরে, ঠিক আছে? 80 ডিগ্রি ফারেনহাইট উপরে হচ্ছে তোমার সাইক্লোন তৈরির জন্য সর্বনিম্ন তাপমাত্রা। আচ্ছা, এর পাশে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলো দেখি। 14 নম্বর কোশ্চেনের आंसर দাও তো, যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা হবে आंसर? দেখো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, সো এটা তোমরা আগে একটা आंसर দাও তো দেখি, তোমাদের এটা নিয়ে কনফিউশন আছে নাকি আগে দেখি। আচ্ছা তোমরা এটা आंसर দাও তো। সো দেখো বলা হয়েছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। অনেকে আদর্শ গ্যাসের সমীকরণ দেখে এই যে PV = nRT দাগাই দিবে, ঠিক আছে? অনেকে কি করে দিবে? এ নাম্বারটা দাগাই দিবে। ওকে,
সো এ নাম্বার কিন্তু হবে না। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বললে কি হয়, পিভি ইকুয়াল টু 1/3 mn/c²। এটা কি গতীয় সমীকরণ। আর একটা আছে ভাই গতি শক্তি সমীকরণ, ইকে ইকুয়াল টু কি 3/2 nRT। এটা হচ্ছে গতি শক্তি সমীকরণ, এটা হচ্ছে কি গতীয় সমীকরণ। আর একটা আছে আদর্শ গ্যাসের সমীকরণ। তিনটা সমীকরণ একসাথে মনে রাখবা, ওকে। তা আরেকটা কি আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা, পিভি ইকুয়াল টু nRT। তাহলে কি বললাম, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে গতীয় সমীকরণ, এটা হচ্ছে কি গতি শক্তি সমীকরণ, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে অ্যান্সার হবে কোনটা, এটার অ্যান্সার হবে তোমার 1/3 mn/c², ওকে। আচ্ছা এসএটিপি তে কোন গ্যাসের মোলার আয়তন কত, এটা তোমাদের আগেই বলছি। সো এসএটিপি তে আয়তন কত, 24.789, ওকে। আচ্ছা এরপর যাই, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা বলো তো। এটা কিন্তু ইজি কোশ্চেন, ঠিক আছে। গ্যাসের গতি ঘনত্ব নির্ণয় সমীকরণ কোনটা বলো। গ্যাসের ঘনত্ব নির্ণয় সমীকরণ আমরা জানি যে কি, পিভি ইকুয়াল টু কি বলতো, এনআরটি মানে হচ্ছে কি W/mRT। সো আমরা জানি কি রো ইকুয়াল টু বা হচ্ছে ডেনসিটি ইকুয়াল টু কি, আবার রো ইকুয়াল টু কি m/v মানে কি বলতো, ভর ভাগ আয়তন, এটা আমরা জানি, ওকে। সো দেখো তুমি যখন করবা, এই দেখো তুমি একটা কাজ করো, এখন এইটা যেহেতু আমাদের বানাইতে হবে, সো তোমার যেটা কাজ হবে, দেখো তুমি কি করবা, এই ভিটাকে এখানে নিয়ে আসো। তাহলে কি থাকতেছে, পাশে পিএম থাকতেছে, মানে এমটাকে ভি এর জায়গায় নিয়ে যাও আর ভিটাকে এম এর জায়গায় নিয়ে যাও। তাহলে কি হবে, W/v/RT, ওকে। সো ভাই W/v মানে কি, আমরা জানি যে একটু আগে দেখলাম যে ভর ভাগ আয়তন মানে কি তোমার হচ্ছে ডেনসিটি বুঝায়। তাহলে কি আসতেছে, পিএম ইকুয়াল টু কি আসতেছে, DRT। তাহলে D ইকুয়াল টু কি আসতেছে, PM/RT, ঠিক আছে। এখান থেকে মেইনলি তোমাদের এই সূত্রটা আসছে যে D ইকুয়াল টু কি আসতেছে, তাহলে PM/RT, ঠিক আছে। D ইকুয়াল টু তাহলে কি আসতেছে, PM/RT, ওকে। সো এই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র দিয়ে পাওয়া যায় না, এটা সূত্রের প্রতিপাদন করে পাওয়া যায়, ওকে। আচ্ছা অনুসিদ্ধান্ত থেকে, মেইনলি অনুসিদ্ধান্ত থেকে। এরপর আসি ভাইয়া, সমভরে CH4 ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটি বলো। হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশের কতটি বলো। এটা কিন্তু ভার্সিটিতে অনেকবার আসছে। আচ্ছা সহজ মানুষজনের এখানে থাকার দরকার নাই, যাদের দরকার আছে তারা থাকবে, ওকে। সমভরে CH4 ও H2O কে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো, হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটি বলো। 17 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 17। সবাই একবার 17 নম্বর কোশ্চেন আনসার দাও, 17। বি বলছে, মুশফিকা সুহা ফাতেমা বলছে বি, আরেকজন বলছে সি, ওকে। আচ্ছা ইমন বলছে সি, ওকে। বাকিরাও যেন দ্রুত দ্রুত। মোনালিসা বলছে 17 বি। ওকে আচ্ছা আচ্ছা এখন আমরা দেখি আসলে সলভটা দেখি, ওকে। সো দেখো দেখো যেহেতু আমাদের ভর কি বলে দিছে বলো তো, ভর আমাদের কি বলে দিছে, সেম বলে দিছে, তাই না। ভর আমাদের কি বলে দিছে, সেম বলে দিছে। আচ্ছা এখন দেখো হাইড্রোজেন আমাদের কয় মোলার আছে বলো তো, হাইড্রোজেন। সো দেখো n ইকুয়াল টু আমরা কি জানি W/m, ঠিক আছে।
একবার তুমি হাইড্রোজেনে এটা মুখস্থ করাটা বেটার, বাট মানে করতে পারলে মুখস্থ হবে, এই এতটাই আসে মেডিকেলে সেম এরকমই আসছে, বাট তারপর আমরা আগে দেখি যে এটা আসলে রিটেনে যদি আসে ঢাবির ক্ষেত্রে বা আমাদের রিটেনটাও দরকার ক্লিয়ার রাখা। সো দেখো W/m, ডাব্লুকে আমি x ধরে নিব যেহেতু ভর সমান। এখন হাইড্রোজেনটা বের করতেছি, হাইড্রোজেনের ভর কত ভাইয়া 2, তাহলে x/2 পেলাম হাইড্রোজেনের ক্ষেত্রে। একইভাবে ভাইয়া আমি হচ্ছে CH4 বা মিথেনেরটাও ব্যবহার করব, মিথেনেরটা কি পাবো ভাইয়া x/16 পাবো, তাই না? তাহলে একটা পেলাম x/2 আর একটা কি পেলাম বলো তো x/16 পেলাম। সো এই দুইটা এখন আমরা যোগ করব, যোগ করে দেখবো যে টোটাল আসলে কতটুকু আছে বলো তো। তাহলে তুমি যদি এটা যোগ করো x/2 প্লাস হচ্ছে কি x/16, সো তুমি x কমন নিয়ে যোগ করতে পারো, একই আসবে। সো 16 যদি তোমার কি হবে 16 হচ্ছে এক্ষেত্রে তোমার কি হবে লসাগু হবে। সো দেখো এখানে কত আসতেছে 8 × 2 = 16 আর এখানে 16 × 1 = 16, মানে কত 9x বাই কি আসতেছে বলো তো 16, 9x বাই কি আসতেছে 16 আসতেছে। তোমার কি টোটাল মোল সংখ্যা আসতেছে কত 9x/16। ওকে আচ্ছা, এখন তোমাকে জানতে চাওয়া হয়েছে কি, জানতে চাওয়া হয়েছে হাইড্রোজেনের আংশিক চাপ। কি জানতে চাওয়া হয়েছে? হাইড্রোজেনের আংশিক চাপ। ওকে আচ্ছা, সো আমরা এখন হাইড্রোজেন আসলে কত মোলার আছে, হাইড্রোজেন আসলে কতটুকু ছিল বলো তো। হাইড্রোজেন আসলে কতটুকু ছিল, আমরা দেখলাম যে হাইড্রোজেন কতটুকু ছিল x/2 পরিমাণ ছিল। এখন আমরা যখন আংশিক চাপ বের করতে হবে, এখন আমরা মোট তোমার মোল ভগ্নাংশ বের করি আগে। সো দেখো 9x বাই কত আসবে, এখানে 16 আসবে। ওকে তুমি কি করলা, হাইড্রোজেনের যে মানে যে মোলটুকু ছিল সেটাকে তুমি কি করলা মোট মোল দ্বারা ভাগ করলা। সো কত আসতেছে দেখো তো, উপরে গুণ হয়ে যাবে, তার মানে কত 16/9x। সো এবার কাটাকাটি করো, দেখো কত আসে x x কাটা, তাহলে কত থাকতেছে 16 বাই কত থাকতেছে 18, ঠিক আছে কত থাকতেছে 16/18। হ্যাঁ 16/18, তুমি এবার 2 দিয়ে কাটো, দেখো 2 দিয়ে কাটলে কত আসে 8 × 2 = 16 আর 9 × 2 = কত বলো তো 18, সরি 2 দিয়ে তো কাটতেছি, 8 × 2 = 16 আর 9 × 2 = কত 18, তাহলে কত আসতেছে 8/9। আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটি, ঠিক আছে আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটি। সো এটা আমরা কি বের করলাম 8/9। ওকে মানে তোমার মোল ভগ্নাংশ চাইছে, কারণ কি আমরা জানি মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি আংশিক চাপ বাই কি বলতো মোট চাপ। মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি আংশিক চাপ বাই মোট চাপ ইকুয়াল টু কি মোল ভগ্নাংশ। আবার মোল ভগ্নাংশ কিভাবে বের করা যায়, যে তোমাকে যেটা মোল ভগ্নাংশ আজ করাইছে সেইটা ভাগ মোল ভগ্নাংশ দিলেও তোমার কি হয়ে যায় মোল ভগ্নাংশ চলে আসে। সো আমরা এইভাবে কিন্তু বের করে ফেললাম। তোমাকে এখানে বলেছে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটি, মানে মোল ভগ্নাংশ কোনটি আজ করা হয়েছে। সো মোল ভগ্নাংশ কিন্তু আমরা কিভাবে বের করতে পারি, যেটা তোমার চাওয়া হয়েছে সেইটা ভাগ মোল সংখ্যা ভাগ দিলেও কিন্তু আমরা মোল ভগ্নাংশ পেয়ে যাই। আমরা সেটা থেকে বের করলাম কত বলতো, এই যে 8/9। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। সো এটা একটু লং প্রসেস, বাট এটা মুখস্থ করাটা বেটার, কারণ তোমার পরীক্ষা হলে এত টাইম থাকবে না। সো এটা কি সবাই ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। ওকে তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাবো। ওকে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এটা কি সবার ক্লিয়ার হইছে? ওকে আমরা নেক্সট কোশ্চেনে ক্লিয়ার। আচ্ছা দেখো 18 নাম্বার, নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র ক্লিয়ার বলছে। ওকে সো দেখো নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র বলা হয়েছে। তো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র কি বলছিলাম, R1/R2 = কি √/m2/m1। সো এইটা দেখা দেখিতে অনেকে কি করে দিবে বলো তো, সবাই কি করে দিবে, কোনটা লাগাই দিবে বলো তো, এই যে C1 নাম্বারটা লাগাই দিবে, যে R1/R2 = √/m2/m1। সো দেখি তোমরা কোনটা আনসার দাও তো বলো তো, এরপরে অ্যান্সার কোনটা হবে 18 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 18 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 18 এ। ওকে 18 এ আসছে, 18 সি। ওকে বলো 18 এ হবে নাকি সি হবে বলো। দেখো অনেকেই দেখা দেখিতে এই যে সূত্রটা দেখে অনেকে তাড়াহুড়া করতে যে এই সূত্রটা দেখাই দিবে, বাট দেখো এখানে কি আছে R1/R2 M1/M2। অনেকে এটা এই সূক্ষ্ম পরিবর্তনটাও কিন্তু অনেকে লক্ষ্য করবে না। সো আমাদের দেখো এইখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটার দিকে যদি আমি তাকাই, কি দেওয়া আছে R1√M1 = R2√M2। ওকে সো দেখো তুমি যদি এবার R2 টাকে পাশে নিয়ে আসো তাহলে কি থাকতেছে R1/R2, M2 তো পাশে আছে √/M2, আর এই পাশের M1টা
টাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে গেল √m1 হয়ে গেল। সো r1 বাই r2 √m2 বাই 1, আমরা তো এই সূত্রটাই পড়ছি। সো এটা কিন্তু সিম্পলি ফর্মে দেওয়া আছে। সো এটাকে আমাদের একটু কি করতে হবে বলো তো, আমাদের সূত্রের মতো করে বানাই নিতে হবে। তাহলে এ হবে ওকে, সি কিন্তু হবে না। আচ্ছা এরপর আসি সিএনজি। সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত সিএনজি স্টেশনে? সো এটা মনে রাখবা কত পার্সেন্ট? 96%। ওকে 9-6, ঠিক আছে, কত পার্সেন্ট? 96% সিএনজি স্টেশনে। হুম 96, হ্যাঁ 96 आंसर আসছে। ওকে নেক্সট কোশ্চেনে যাই, 20 নম্বর। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয় বলো তো? বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়? বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয় বলো? সবাই এরপরে 20 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয় বজ্রপাতের সময়। ওকে নাইট্রোজেন বলছে চন্দনা মজুমদার, বিশের বি। হ্যাঁ নাইট্রোজেন কিন্তু আমাদের কি হয়ে যায় বলতো? ভেঙে যায়। যে নাইট্রোজেন সক্রিয় হয় মেইনলি, কে সক্রিয় হয়? নাইট্রোজেন মেইনলি সক্রিয় হয়, যেটা নাইট্রেট আয়ন হিসেবে কি হয় তোমার হচ্ছে মাটিতে চলে আসে এবং মাটিতে শোষিত হয় কি হিসেবে? নাইট্রেট আয়ন হিসেবে। সো কোনটা সক্রিয় হয়? নাইট্রোজেন সক্রিয় হয়। ওকে সো এটার দিকে ভুলেও যাও তো মনে রাখবে ভাই যে বজ্রপাত কিন্তু মেইনলি আমরা দিনের বেলা খুব একটা দেখতে পাই না। কখন দেখতে পাই? নাইটে দেখতে পাই। বজ্রপাত কখন দেখতে পাই? রাত্রে বা নাইটে দেখতে পাই। সো নাইট দিয়ে মনে রাখবে ভাই নাইট্রোজেন, ঠিক আছে। তাও যদি কারো মনে না থাকে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা 21 নাম্বার, বজ্রপাতের সময় যে কোনো স্থানে বায়ুমণ্ডলে কোন অ্যাসিডটি উৎপন্ন হয় বলো তো? যদি বলে কোন গ্যাস বা কোনটা উৎপন্ন সেটা তো দেখলে নাইট্রোজেন গ্যাস। যদি বলে ভাই কোন অ্যাসিডটি উৎপন্ন হয় তাহলে বলো তো কোন অ্যাসিডটি উৎপন্ন হবে? তুমি তোমাদের সহজ কথা যে বজ্রপাত কথাটা দেখলে নাইট্রোজেন রিলেটেড কিছু একটা হবে। কি হবে? নাইট্রোজেন রিলেটেড। সো এখানে দেখো নাইট্রোজেন রিলেটেড কিন্তু একটাই আছে, ডি নাম্বার অপশনটা আছে। তার মানে মনে রাখবো ভাই কোন অ্যাসিড উৎপন্ন হয়? নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হয়। বজ্রপাতের সময় ভাই কোন অ্যাসিড উৎপন্ন হয়? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে আচ্ছা এরপর আসি ভাই 22 নাম্বার, নিচের কোনটি প্রাইমারি দূষক? ঠিক আছে নিচের কোনটা কি দূষক? প্রাইমারি দূষক বলো তো? নিচের কোনটা প্রাইমারি দূষক বলো? নিচের কোনটা প্রাইমারি দূষক? বলো বলো এরপরে হচ্ছে 22 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। আচ্ছা 28-এ 22-এ সি 22-এ সি। ওকে হুম 22-এ সি এনও। হ্যাঁ সো ভাই মনে রাখবা এনও কিন্তু আমাদের কি বলতো? প্রাইমারি বায়ু দূষক। বাকি যেগুলো আছে সবগুলাই কি হবে? আমাদের সেকেন্ডারি বায়ু দূষক। 22-এ সি 22-এ সি। ওকে নেক্সট আমরা তারপর 23 নম্বর কোশ্চেনে যাই। 23 নম্বর হচ্ছে ফ্রিয়ন। এইটা খুবই গুরুত্বপূর্ণ। বলো তো ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? এটা একটা শর্টকাট আছে, আগে তোমরা অ্যানসার দাও দেখি। ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা বলো? ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? ওকে আচ্ছা দেখো আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই যে তোমাদের অনেকে প্রাইমারি বায়ু দূষক মনে রাখতে সমস্যা হয়, সেটা মনে রাখবা কিভাবে দেখো, সিও মনে রাখবা, এনও মনে রাখবা, ঠিক আছে, কোনো, ঠিক আছে, সিও এনও।
আমরা CO থেকে একটু বড় কি আছে বলো তো CO2 আছে আর NO থেকে একটু বড় কি আছে NO2 আছে ঠিক আছে CO CO2 NO NO2 আর সাথে আরেকটা মনে রাখবা কি SO2 ঠিক আছে এরা সবাই কি প্রাইমারি বায়ু দূষক মেইনলি হচ্ছে এই পাঁচটা মনে রাখবা তো পাঁচটা একটু সবাই একটু কমেন্ট করে ফেলো CO NO মানে CO বড়টা হচ্ছে CO2 NO এর সাথে CO এর মিল আছে আর NO এর বড়টাকে NO2 সাথে আরেকটা মনে রাখবা কি SO2 ওকে এটাও মনে রাখবা তাহলে ইজি হবে আচ্ছা এরপর আসি ভাই এটা যেটা বললাম ফ্রিয়ন 12 সংকেত কি সো ফ্রিয়ন 12 সংকেত মনে রাখার ট্রিক্স হচ্ছে ভাই 90 এর সাথে যোগ করে দিবা সব সময় তোমাকে যেটা আস করা হবে 90 এর সাথে যোগ করে দিবা সো ভাই 90 যোগ 12 মানে কত 102 সো ভাই 102 মানে কি এটা সি আর এইটা কি হবে আচ্ছা আমি তোমাদের লিখে দিই নিচে তাহলে সুবিধা হবে এইটা সি এটা এইচ এটা হচ্ছে এফ সো এখান থেকে আমরা দেখতে পেলাম কার্বন আছে কয়টা একটা ফ্লোরিন আছে কয়টা ভাইয়া দুইটা CF2 এখন ভাইয়া হাইড্রোজেনের হাতও চারটা সো দুইটা পূরণ হইছে ভাইয়া ফ্লোরিন দ্বারা বাকি যে দুইটা হাত আছে এটা পূরণ হবে কি দ্বারা ক্লোরিন দ্বারা তাহলে কি হবে সংকেতটা CF2 Cl2 CF2 Cl2 তাহলে কোনটা হবে NO2 হবে না কেন NO2 হবে তাহলে কোনটা হবে CF2 Cl2 তাহলে आंसर কোনটা হবে आंसर হবে সি নাম্বারটা आंसर হবে কোনটা সি নাম্বারটা NO2 আছে NO2 প্রাইমারি বায়ু দূষক ওকে এটা সেকেন্ডারি বায়ু দূষকের মধ্যে আছে প্রাইমারি বায়ু দূষকের মধ্যে আছে দুইটার एग्जांपलের মধ্যেই আছে NO2 টা আচ্ছা সো এটার आंसर কোনটা হবে কি বলো NO2 তো আমার এখানে আছে আমি ওকে সো আমরা নেক্সট কোশ্চেনে যাই 24 নাম্বার কোশ্চেন আছে দাও ওজোনের স্তর ক্ষয় করে কোনটা ওজোনের স্তর ক্ষয় করে কোনটা ওজোনের স্তর ক্ষয় করে কোনটা এরপরে এই কোশ্চেনের आंसर দিয়ে দাও আমি একটু চেক করে নিই চব্বিশের এ 24-এর সি ওকে বাকিরাও জানাও 24-এর এ ওকে এ আসছে বেশি आंसर আচ্ছা দেখি বলা হয়েছে ওজনের স্তর ক্ষয় করে কোনটি সো দেখো আমরা জানি যে ওজনের স্তর ক্ষয় করে কে CFC টা হচ্ছে আমাদের ক্ষয় করে এইজন্য আমরা ক্ষয় যাতে কম করে এইজন্য HCFC ইউজ করি এটাও HFC ইউজ করি বা HCFC টাইপের বাট সবচেয়ে ক্ষয় করে কে ভাইয়া CFC যে CFC সো তোমার কিছু দেখাই দরকার নেই তুমি চোখ বন্ধ করে CFC টা দাগাই দেবে ওজনের স্তর ক্ষয় করে তাহলে এই आंसर কোনটা হবে এ হবে অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান কোনটি বলো 25 নম্বরে কোশ্চেন অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে pH এর মান কোনটা হবে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে pH এর মান কোনটা হবে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে pH এর মান কোনটা হবে আমরা জানি যে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য কি হতে হয় pH এর মান ভাইয়া 5 6 ঠিক আছে কত 5 6 মানে হচ্ছে সবাই আমার সাথে কমেন্ট করো 5.6 এর কম হলে সেটাকে আমরা কি বলবো অ্যাসিড বৃষ্টি বলবো সো ভাইয়া সি নাম্বার অপশনটাও বাদ বি নাম্বার অপশনটাও বাদ তাহলে অপশন এ হবে না হলে অপশন কোনটা হবে ডি হবে এই দুটার মধ্যেই তো একটা आंसर হবে হয় এ হবে নাইলে ডি হবে সো ভাই দেখো ডি টা আবার হচ্ছে অনেক বেশি অ্যাসিডিক হয়ে গেছে এত অ্যাসিডিকও না আমার 5.6 এর আশেপাশে কি আছে 5.2 টা আছে তাহলে 25 এর आंसर কোনটা হবে 25 এর आंसर হবে এ নাম্বারটা 5.6 এর কম ওকে আচ্ছা 26 নাম্বার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা বলো তো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা ওকে ছাব্বিশের ডি ওকে জানাও দ্রুত 26
এই যে তোমরা হচ্ছে রসায়ন বিচিত্রা যদি দেখো, এই যে রসায়ন বিচিত্রার এখানে তোমার হচ্ছে এই যে NO2 কিন্তু দেওয়া আছে, এই যে NO NO2 CO CO2 ওকে। এইটা মেবি এক্সট্রা বই ইনফরমেশন, NO2 প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার মধ্যেই দেওয়া আছে আর কি ওকে। তোমাদের একটু দেখাই দিই তাহলে ইজি হবে। এই দেখো প্রাইমারি বায়ুদূষকের মধ্যে NO NO2 দুইটাই দেওয়া আছে, তোমরা যদি একটু দেখো। এই দেখো প্রাইমারি বায়ুদূষকের মধ্যে NO NO2 দুইটাই দেওয়া আছে, এই যে রসায়ন বিচিত্রার মধ্যে দেওয়া আছে NO NO2 ওকে। সো এটা হয়তো বা এক্সট্রা ইনফরমেশন, তারপর এটা শিওর হইতে হবে যেহেতু দুইটার মধ্যেই আছে ওকে। আচ্ছা আচ্ছা সো আসি এবার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা ভাই? অ্যাসিড বৃষ্টির জন্য ভাই অ্যাসিড যদি বলে কোন কোন অ্যাসিড দায়ী, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, আর একটা হচ্ছে ভাই নাইট্রিক অ্যাসিড, বুঝছো? সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, আর একটা কোনটা বলো তো? নাইট্রিক অ্যাসিড ওকে। সো আমরা এখন দেখি যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড আর কি নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে কি অ্যাসিড দায়ী। আর যদি বলে ভাই কোন গ্যাস দায়ী, তাহলে বলবো ভাই SO2 গ্যাস দায়ী। কোন গ্যাস দায়ী? SO2 গ্যাস দায়ী ওকে। আচ্ছা 26 গেল, এরপর আসি ভাই 27 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি আসি, লুইস অ্যাসিডের উদাহরণ জানতে চাওয়া হয়েছে। লুইস অ্যাসিড বলো তো কোনটা নিচে লুইস অ্যাসিড? বই তো তুমি একটা পড়ছো, হাজারিনাক্সের একটা বই নাই বলে কি বাকি বই থাকবে না? সেটাও তো আমাদের দেখতে হবে তাই না? সো বাকি বইগুলোও দেখতে হবে, যেহেতু বই আছে তার মানে আমরা আগে দিয়েই বলে দিতে পারি না যে সেটাই ভুল আছে নাকি ইয়ে আছে। যেহেতু আরেকটা রাইটার বই পাইছে, আমাদের বাকি রাইটারগুলোও খুঁজতে হবে, বাকি রাইটারগুলো খুঁজে আমাদের দেখতে হবে। আমার বই নাই বলে যে অন্যান্য বই থাকবে না বিষয়টা তো এমন না। আমাদের কত বই আছে, তোমার লিঙ্কন স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, আরও 3টা বই আছে। তো যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো আমরা হুট করে বলে দিতে পারি না যে এটা ভুল এটা রাইট ওকে। আচ্ছা সো আসি, লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি? লুইস অ্যাসিড। এখন ভাই লুইসের ক্ষেত্রে কি বলা হয়েছে? অ্যাসিড কারা আর বেস কারা? সো ভাই লুইসের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিড হচ্ছে আর বেস হচ্ছে কারা? সো মুক্তজোড় ইলেকট্রন টার্মটা আসবে লুইসের ক্ষেত্রে, যারা মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড। আর যারা মুক্তজোড় ইলেকট্রন দাতা, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন দাতা তাদেরকে আমরা কি বলবো? লুইস ক্ষার, ঠিক আছে। দাতাকে বলবো ক্ষার আর মুক্তজোড় গ্রহীতাকে কি বলবো? অ্যাসিড। এখন লুইস অ্যাসিড তোমাকে আজ করেছেন ভাই মুক্তজোড় ইলেকট্রন কারা গ্রহণ করতে পারে ভাইয়া? মুক্তজোড় ইলেকট্রন ভাই কারা গ্রহণ করতে পারে? যাদের ভাই কি আছে? ফাঁকা অরবিটাল আছে। ফাঁকা অরবিটাল যাদের আছে তারা কি হবে? লুইস অ্যাসিড হবে। মেইন কথা, যাদের ফাঁকা অরবিটাল আছে তারা কি হবে? লুইস অ্যাসিড হবে। সো দেখো তো ভাইয়া এখানে পানিতে কি আছে? পানিতে আমরা জানি যে কি 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। সো পানিতে ভাই লুইস অ্যাসিড হবে না, লুইস ক্ষার হবে। একইভাবে অ্যামোনিয়াও কি হবে? লুইস ক্ষার হবে, যেহেতু একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। বাট AlCl3 কত যে ভাই তুমি যদি চিন্তা করো, AlCl3 অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ক্লোরিন এসে যুক্ত হয়েছে কয়টা ভাই? 3টা। তাহলে 3টা মিলে 6টা হলো, আরো কিন্তু ইলেকট্রনও গ্রহণ করতে পারবে। সো এই জন্য AlCl3 কি হবে? লুইস অ্যাসিড, মানে মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা। তাহলে 27 এর आंसर এ হবে ওকে। এরপরে 28, এটা খুবই সহজ। NO2 এর বলা হয়েছে কি অনুবন্ধী অ্যাসিড কোনটা? NO2 এর অনুবন্ধী অ্যাসিড। তো ভাইয়া অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিড মানে ভাইয়া অ্যাড, ঠিক আছে, অ্যাসিড মানে ভাইয়া হাইড্রোজেন প্লাস অ্যাড, এতে অ্যাসিডে এ আছে, অ্যাডেও এ আছে। আর বেস মানে কি ভাইয়া? বাদ। বেস মানে কি ভাইয়া? হাইড্রোজেন কি করে দিব? একটা বাদ দিয়ে দিব, বতে বেস বতে বাদ, ঠিক আছে। তাহলে এটা একটু সবাই কমেন্ট করো, হাইড্রোজেন অ্যাড আর হাইড্রোজেন কি বাদ, ঠিক আছে। মানে বেস বিতে, মানে বেসের ক্ষেত্রে বা ক্ষারের ক্ষেত্রে কি হবে? বিতে বাদ, ঠিক আছে, বিতে বাদ ওকে। কি বাদ হবে? হাইড্রোজেন প্লাস বাদ। আর এতে কি হবে ভাইয়া? অ্যাড। কি অ্যাড ভাইয়া? হাইড্রোজেন প্লাস অ্যাড হবে আর কি ওকে। সো এই কনসেপ্টটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা অনুবন্ধী অ্যাসিড ক্ষার
খুব সহজেই বের করতে পারবো। সো দেখো এখানে কি বলা হয়েছে অনুবন্ধী অ্যাসিড, সো যেটার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলবে তুমি কি করবা সেটা জাস্ট একটা হাইড্রোজেন অ্যাড করে দিবা। সো NO2 এর সাথে যদি তুমি একটা হাইড্রোজেন অ্যাড করে দাও তাহলে কি পাবা HNO2 পাবা। সো তুমি এখন ফাইন্ড আউট করবে HNO2 অপশনে কোথায় আছে, এই যে অপশন বি তে আছে HNO2। মাইনাসটা কিন্তু আবার চলে যাবে যখন একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই NO2 এর মাইনাসটা চলে যাবে, এখানে থেকে HNO2 তে আবার মাইনাসও দিয়ে রাখছে। সো সি কিন্তু হবে না, অ্যানসার হবে কোনটা ভাইয়া, বি নাম্বার। ওকে অ্যানসার কোথাও হবে দেখছো, অনেকে সি অ্যানসার দিয়ে দিছো, এই যে এই ভুলটা করা যাবে না। কোশ্চেন সহজ বাট এই কোশ্চেন ভুল করলেই সমস্যা। অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি। ওকে আচ্ছা 29 মানব শরীরে কোন ভারী ধাতুর আয়তনের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, ব্ল্যাক ফুট ডিজিজ। সো দেখবা এই যে ব্ল্যাক ফুট ডিজিজ কি হয়ে যায়, হাতের পাতা তারপরে পায়ের পাতা কি হয়ে যায়, কালো হয়ে যায়, যেটাকে আমরা কি বলি ব্ল্যাক ফুট ডিজিজ বলি। সো দেখবা যে আমরা যখন আর্সেনিক যুক্ত পানি খাই তখন কিন্তু মেইনলি এই সমস্যাটা হয়, ঠিক আছে, ব্ল্যাক ফুট ডিজিজ হয়। সো কিসের কারণে হয় ভাইয়া, আর্সেনিক যুক্ত পানি খাওয়ার কারণে কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ হয়। কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ বা মানুষ্য কার্সিনোজেন যেটা আছে এটাও কিন্তু হয় কিসের কারণে, ভাইয়া বায়োলজিতে বি গ্রেড আছে, ফার্মেসি না, ফার্মেসি তো পাবা না, বায়োলজিতে বি থাকলে তো ফার্মেসি আসে না। ওকে তোমার বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে A+ই লাগবে, বায়োলজি এবং কেমিস্ট্রিতে, ফার্মেসির ক্ষেত্রে A লাগবে আর কি। ওকে A- থাকলে তো বা বি থাকলে তো হবেই না। ওকে আচ্ছা সো অ্যানসার কোনটা হবে, মানে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে, বাকিটার কথা আমি বলতে পারলাম না। সো আর্সেনিক হবে, কি হবে, ব্ল্যাক ফুট ডিজিজ হয় কোনটার কারণে, আর্সেনিকের কারণে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যের কারণে হাড় ভঙ্গুর বা অস্টিওপোরোসিস হয়, বলা হয়েছে কি অস্টিওপোরোসিস হয় কার কারণে, অস্টিওপোরোসিস হয় কার কারণে বলো তো। 30 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও। আর আরেকটা বিষয় বলে রাখি, 30 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও। আচ্ছা আর আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যে কোর্সটা চলতেছে, ডি ইউনিট কোর্সে তোমরা যারা ভর্তি হতে চাও এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা ভালো গোছানো প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমাদের ক্লাস হচ্ছে কিন্তু, এবং আগামীকালও ক্লাস আছে। গতকালকে পরিবেশ রসায়ন না, গতকালকে আগের দিন পরিবেশ রসায়ন হয়েছে এবং গতকালকে হচ্ছে কোর্স ও কোর্সের গঠন হয়েছে, যেটা কিন্তু নিচে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের নবম মাহিম হাসান ভাই আর কি। সো আগামীকালও তোমাদের ক্লাস আছে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, সময় কিন্তু খুবই কম হাতে। সো এবছর আর কি খুবই কম টাইম পাচ্ছ তোমরা, তাহলে প্রিপারেশন নিতে হলে এখন থেকেই ভালো মতো প্রিপারেশন নিতে হবে। সো বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটাই নক দাও 01643142477, অথবা আমাদের যে পেজ আছে অ্যাডমিশন ওরিয়ার সেখানে মেসেজ দিলেই হবে। আচ্ছা মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যের কারণে হাড় ভঙ্গুর হয়, তবে হাড়ে কি থাকে ভাইয়া, হাড়ে থাকে আমরা জানি কি ক্যালসিয়াম থাকে, হাড়ে কি থাকে ভাইয়া, ক্যালসিয়াম থাকে। সো এই ক্যালসিয়ামের মতোই দেখতে কে বলতো, ক্যাডমিয়াম, ক্যালসিয়ামের মতোই দেখতে কে, ক্যাডমিয়াম। সো ক্যালসিয়ামকে খুব সহজেই প্রতিস্থাপন করতে পারে কে, ক্যাডমিয়াম। তাহলে হাড় ভঙ্গুর বা অস্টিওপোরোসিস হয় কার কারণে ভাইয়া, ক্যাডমিয়ামের কারণে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ডি নাম্বার, ক্যালসিয়ামের পরিবর্তে কি আসে, ক্যাডমিয়াম আসে। নিচের কোনটি শুষ্ক বায়ুর তুলনায় ভারী, বলতো নিচের কোনটি শুষ্ক বায়ুর তুলনায় ভারী, দেখি 31 নম্বর কোশ্চেনের आंसर দাও তো। শুষ্ক বায়ুর তুলনায় ভারী কে, নিচের কোনটি শুষ্ক বায়ুর তুলনায় ভারী, দেখি এটা তোমাদের মাইন্ড কি বলে বলো, নিচের কোনটি শুষ্ক বায়ুর তুলনায় ভারী। 31 आंसर দ্রুত দিয়ে দাও। অনুরুদ্ধ রায় বলছে ডি, কোনটা ডি বলছো এটা একটু মেনশন করলে ভালো হতো, 30 নাকি 31। শুষ্ক বায়ুর তুলনায় ভারী কোনটা, 31 ডি, শেখ আহমেদ ইমন বলছে, অনিরুদ্ধ রায় বলছে ডি, আমাদুল কবির শুভ বলছে ডি। আচ্ছা তো ভাইয়া মনে রাখবা শুষ্ক বায়ুর আণবিক ভর কত বলতে পারবা কেউ, শুষ্ক বায়ুর গড় আণবিক ভর কত কেউ বলতে পারবা, শুষ্ক বায়ুর গড় আণবিক ভর কত, শুষ্ক বায়ুর গড় আণবিক ভর কত কেউ বলতে পারবা, গড় আণবিক ভর কত, শুষ্ক বায়ুর গড় আণবিক ভর কত কেউ বলতে পারবা দেখি। শুষ্ক বায়ুর গড় আণবিক ভর
ভাইয়া জেইউডি তে কতগুলা কারেক্ট করতে পারলে চান্স হবে? আচ্ছা বলতেছি, সবাইকে এটা আনসার দাও। শুষ্ক বায়ুর মানে গড় আণবিক ভর কেউ বলতে পারবা? গড় আণবিক ভরটা কত? জেইউডি এর ক্ষেত্রে তোমার চান্স পেতে গেলে 80-র মধ্যে যে সব কারেক্ট করা লাগবে তা না, তুমি যদি 65 প্লাস কারেক্ট করে আসতে পারো, এবং কিছু তো নেগেটিভ মার্কিং খাবাই, সো 65 প্লাস তুমি চেষ্টা করো 75টা দাগায় আসার, 75টার আশেপাশে দাগায় আসার। ওকে, সো যদি 65 থেকে 70-এর মধ্যে কারেক্ট করতে পারো বা 65 আশেপাশে যদি থাকে, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। সো তোমাকে মানে টার্গেট রাখতে হবে 80টার মধ্যে অ্যাটলিস্ট 70টা কারেক্ট করার। সো এমনিও কয়েকটা ভুল হবে তুমি মিলানোর পরও, সো 65টা যেন মিনিমাম কারেক্ট হয়। ওকে, 70টা কারেক্ট হলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কিভাবে হয়েছে? তোমরা কিসের ভিত্তিতে অ্যান্সার দিছো? নাইট্রাস অক্সাইড। সো মনে রাখবে গড় আণবিক ভর হচ্ছে 29। কত? 29। ঠিক আছে, 29 গ্রাম পার মোল। কত? 29 গ্রাম পার মোল। এটা হচ্ছে তোমার শুষ্ক বায়ুর আণবিক ভর। এখন দেখো ভাই হিলিয়াম কত? হিলিয়াম হচ্ছে 4। ঠিক আছে, হিলিয়াম 4। ওকে, আর্দ্র বায়ু, আর্দ্র বায়ু মানে কি? তোমার হচ্ছে জলীয় বাষ্প মেইনলি। ঠিক আছে, তো আর্দ্র বায়ু কত? পানি মানে কত? 18 গ্রাম। জলীয় বাষ্প কত? 18। আচ্ছা, আর্দ্র নাইট্রোজেন, আর্দ্র নাইট্রোজেন মানে কত? এটাও কত হবে? 28। আর্দ্র নাইট্রোজেন মানে কত হবে বলো তো? 28। ওকে, আচ্ছা, সো এখানে আছে কি নাইট্রাস অক্সাইড, মানে কি আছে? N2O। নাইট্রাস মানে কত? নাইট্রোজেন কত? এখানে 28, আর অক্সিজেন কত? 16, মানে কত? 44, তাই না? 28 আর 16, হ্যাঁ 44। তার মানে দেখো এই যে আণবিক ভর মানে কি তোমার শুষ্ক বায়ুর তুলনায় কি হয়েছে বলো তো? ভারী হয়েছে। কোনটা? এই নাইট্রাস অক্সাইডটা। কোনটা? নাইট্রাস অক্সাইডটা। ওকে, আচ্ছা, সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। হ্যাঁ, 28.97, বা তুমি এটাকে 29 ধরবে আর কি। আচ্ছা, 29 মুখস্থ করো। আচ্ছা, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে বলো তো? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোনটা বলো তো? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোনটাই বলো? মনে রাখবা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো মানে ইয়া করা আছে উতা নিচা দিয়ে মনে রাখবা। কি মনে রাখবা? উতা নিচা। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, আদর্শ গ্যাস হওয়ার জন্য কি করতে হবে? উতা নিচা। মানে কি ভাইয়া? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। কি? উচ্চ তাপমাত্রা আর একটা কি বলতো? নিম্ন চাপ। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো উতা নিচা। উতা নিচা, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। উতা নিচা মানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। উতা নিচা, ঠিক আছে? উচ্চ তাপমাত্রা এবং কি? নিম্ন চাপ। উতা নিচা একটু সবাই কমেন্ট করে ফেলো। শেখ আহমেদ ইমন কমেন্ট করছো, ওকে। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো দেখি, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা আর কয়টা এমসিকিউ সলভ করবো? আর 7-8টা এমসিকিউ সলভ করবো, 40 পর্যন্ত এমসিকিউ সলভ করবো। সো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিই। ওকে, উতা নিচে অনেকে কমেন্ট করছো, প্যাচ লেগে যায়। এই জন্যই বললাম আদর্শ বানাইতে গেলে কি করতে হবে? উতা নিচে দিয়ে মনে রাখবা। মানে কি? উচ্চ তাপমাত্রা আর কি বলতো? নিম্ন চাপ। এরপরে আর প্যাচ লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এভাবে মনে রাখলে ইনশাল্লাহ প্যাচ লাগবে না। আচ্ছা, আসি এরপরে। দেখো উতা নিচা মানে কি? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। তাহলে 32 অ্যান্সার এ। গ্যাসের ব্যাপন হারের সঙ্গে সম্পর্ক কোনটির বলো? ব্যাপন হারের সাথে সম্পর্ক কার? এটা কিন্তু তোমরা পারা উচিত। তুল্য ভরের, পারমাণবিক ভরের, গ্রাম পারমাণবিক ভরের নাকি আণবিক ভরের? সো এটা অনেকেই দেখে কনফিউজ হয়ে যাবে। সো মনে রাখবা ভাইয়া মানে সম্পর্ক কার? এম মানে কি? আণবিক ভরের সম্পর্ক। কার সম্পর্ক? আণবিক ভরের সম্পর্ক। সো 33 অ্যান্সার কোনটা হবে? সি হবে। 34 নাম্বার, গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ কিসের পরিমাপক বলো তো? এটা কিসের পরিমাপক? এটা কিসের পরিমাপক হিসেবে কাজ করে?
এটা কি হিসেবে কাজ করে বলো তো? এটা কি হিসেবে কাজ করে? সো ভাইয়া এতে মনে রাখবা অ্যাট্রাকশন, ঠিক আছে? এতে মনে রাখবা কি ভাইয়া? অ্যাট্রাকশন, ঠিক আছে? অ্যাট্রাকশন দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এতে কি অ্যাট্রাকশন, তাইলে ওই যে সূত্র যেটা আছে, ঠিক আছে, p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার v মাইনাস nb ইকুয়াল টু কি তোমার nrt, ঠিক আছে? এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার ক্ষেত্রে বলা হয়েছে কি তোমার হচ্ছে এই যে এটা আছে, ঠিক আছে? এই এটা কি, এই এটা কি বলো তো? এই এটা হচ্ছে কি হিসেবে কাজ করে? আন্তঃআণবিক আকর্ষণ হিসেবে কাজ করে। তাহলে 34 आंसर কোনটা হবে? বি হবে, আন্তঃআণবিক আকর্ষণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আচ্ছা, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? যার কি হবে? ভর কম হবে, তার ব্যাপন হার কি হবে? বেশি হবে। সো তোমাকে এখানে ভর কাউন্ট করতে হবে। সো দেখো কার ব্যাপন হার বেশি, মানে ভর কম কার সেটা দেখো। ভর কম কার? এটা কত? 36.5, দেখেই বলে দেওয়া যাচ্ছে। ক্লোরিন 35.5, সাথে 1 যোগ হবে 34.5। মিথেন কত? 16, অ্যামোনিয়া কত? 17, ক্লোরিন কত? 35.5 ইন্টু 2 মানে কত? 71, ঠিক আছে? আচ্ছা, মানে কোনটির ব্যাপন হার বেশি? যেটার ভর কম। কার ভর কম? মিথেনের ভর কম। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে ভাইয়া সি নাম্বারটা। তাহলে 35 आंसर কোনটা হবে? 35 आंसर হবে ভাইয়া সি নাম্বার। 35 आंसर হবে কোনটা? সি। সবাই কি এটা বুঝতে পারছো? 35 आंसर কোনটা হবে? সি হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। 36 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। এসটিপি তে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? এসটিপি তে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? দেখো তো নেট আসছে নাকি? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু নেটের প্রবলেম করছিল। আচ্ছা, এই ম্যাথটা আবার একটু বুঝাই দিই। এই ম্যাথটা কি আসছিল ঠিকঠাক নাকি আবার বুঝাই দিব? আচ্ছা, আবার একটু বুঝাই দিই, যেহেতু নেটে প্রবলেম করছিল। আমি দেখো বললাম যে এখানে দেখো আমরা জানি কি এসটিপি মানে কত? 22.4, ঠিক আছে? 22.4 লিটারে থাকে কত মোল বলো তো? 1 মোল। আচ্ছা, সব পেতে যাচ্ছে। আচ্ছা, আমি বলে দিই। দেখো এখানে কত গ্রাম দেওয়া আছে? 64 গ্রাম। মানে কত মোল? এটাকে তুমি আগে হিসাব করবা। ডাব্লু কত দেওয়া আছে? 64। আচ্ছা, এম কত? ডাব্লু যেহেতু 64 গ্রাম দেওয়া আছে, তার মানে ডাব্লুর মান কত? 64। আর এম এর মান কত? আমরা জানি অক্সিজেন কত? 32। তার মানে আমরা কতটুকু পেলাম? এন আছে কত মোল? মানে 2 মোল আছে। তবে আমরা জানি এসটিপি তে 1 মোলে থাকে কত বলো তো? এসটিপি তে 1 মোলে থাকে হচ্ছে তোমার কত লিটার? এসটিপি তে 1 মোলের আয়তন কত লিটার? এসটিপি তে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। সো তুমি ইকুয়েশন করে বের করে দেখলা যে তোমার আছে কয় মোল? 2 মোল। তাহলে 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 2 মোলের আয়তন কত হবে? 22.4 ইনটু 2 হবে। তুমি গুণ করে দাও। 22 দুগুণা কত? 44। আর 4 তো গুণ আছে, তার মানে কত হবে? 8 হবে। তার মানে কত হবে? 44.8 হবে। কত হবে? 44.8। এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে কত হবে? 44.8। ওকে, আচ্ছা। এরপর আসি ভাইয়া 37 নাম্বার। এসআই এককে ভাইয়া বোল্টজম্যান ধ্রুবকের মান কত? বোল্টজম্যান ধ্রুবক, এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান তোমাকে জানতে চাওয়া হয়েছে। বলো তো এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত আসবে? এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? তবে একটা আছে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক, ঠিক আছে? আর একটা আছে কি এসআই একক, ঠিক আছে? তো লিটার অ্যাটমসফিয়ার আর একটা কি এসআই। তবে লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে মনে রাখবে 1.36 ইনটু 10 টু দি পাওয়ার -25। আর এসআই এর ক্ষেত্রে ভাই মনে রাখবা 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23। সো ভাই দেখো তো কি হইছে, এখানে কত? 36 আর এখানে কত? 38, তাই না?
সো এখানে 36 এর এখানে কত 38, তো এসআই এর ক্ষেত্রে মনে রাখবা একটু মানটা বেশি হবে 1.38, এসআই এর ক্ষেত্রে ভাই মনে রাখবা কত 1.38, আর এখানে কত বলো তো 23 মাইনাস কত 23, সো এদিকে 1.38 কত মনে রাখবা ভাই 1.38 কার ক্ষেত্রে এসআই এর ক্ষেত্রে, তাহলে কত হবে 1.38 × 10⁻23, মানটা একটু কমেন্ট করে ফেলো তো সবাই, 1.38 × 10⁻23, এটা অনেকেই ভুল করে 1.36 জায়গায় দিবে, না ভাই এইটা না, ঠিক আছে 1.38, এসআই তে একটু বেশি হয়, ওকে। আচ্ছা, আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত, তো এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে মনে রাখবা ভাই 1, কত 1, আর বাস্তব গ্যাসের থেকে 1 এর থেকে বেশি অথবা 1 এর থেকে কি হবে কম হয়, ঠিক আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কত হয় ভাইয়া 1 হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভাই সব সময় কত হবে 1 হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে সব সময় 1 হবে। আচ্ছা 39, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস বেগ বেশি, আরএমএস বেগ বেশি হবে কার, বলো বলো 39 নম্বর কোশ্চেন आंसर দাও, 39 এর বি। আচ্ছা দেখো আরএমএস বেগ বেশি হবে কার ভাইয়া, আরএমএস বেগ বেশি হবে কার, সিআরএমএস ইকুয়াল টু কি √3RT বাই কি বলো তো এম, তাই না, √3RT বাই এম, √3RT বাই এম। সো আমার বলছে আরএমএস বেগ বেশি, তার মানে কি ভর যেটার কম হবে, এখানে ভাই ভর কম কার আছে দেখি বোঝা যাচ্ছে, কার ভর কম, হাইড্রোজেনের ভর কম। এরপরে ভাইয়া 40 নম্বর কোশ্চেনের आंसर দাও, 40। সো এরপর এটার आंसर দিয়ে দাও, 40 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও, লাস্ট কোশ্চেন 40, বলো 40 এর এ বলছো, ওকে। আচ্ছা দ্রুত দ্রুত 40 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। ওকে 40 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও। চল্লিশের এ, 40 এর এ, লাস্ট কোশ্চেন। আচ্ছা দেখো দেখো 40 এর এই आंसर দিছো সবাই, ভালো কথা, বাট সবাই ভুল आंसर দিছো। 40 এর आंसर এই হবে না, ঠিক আছে, 40 এর आंसर সবাই গণহারে ভুল आंसर দিছো, ওকে। আচ্ছা দেখো কি বলা হয়েছে 40 নম্বর কোশ্চেনটা, এক অণু কার্বন ডাই অক্সাইডের ভর কত, সো আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের ভর কত 44 গ্রাম, এটা তো 1 মোলের ভর, ঠিক আছে,
1 মোল মানে কতটার ভর বলো তো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা অণুর ভর, ঠিক আছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা অণুর ভর হচ্ছে তোমার কত 44 গ্রাম। সো তোমাকে বলা হয়েছে একটা অণুর ভর কত, তাহলে কি হবে 44 ভাগ হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 44 কে তুমি 6 দ্বারা ভাগ করো, 6 ছক 36, 6 7 42। সো 7 রিলেটেড কিছু একটা আসবে। সো আবার 7 রিলেটেড আবার অপশন অনেকগুলাই আছে। আচ্ছা আমরা তাহলে দেখি 6 7 42, তাহলে 7 পয়েন্ট সামথিং, আর 10 টু দি পাওয়ার 23 নিচে গেলে নিচ থেকে উপরে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কোনটা হয়ে যাবে এই যে 10 টু দি পাওয়ার -23, -24 কিন্তু আবার হবে না। তাহলে অ্যানসার কোনটা হবে 40 এর অ্যানসার কিন্তু হবে ভাইয়া সি নাম্বারটা। 40 এর অ্যানসার কোনটা হবে তাহলে ভাইয়া 40 এর অ্যানসার হবে সি নাম্বার, সি হবে। ওকে সো 40 এর অ্যানসার হবে সি নাম্বারটা। তোমরা কিন্তু এই যে পারা জিনিসটা মানে সহজ কিন্তু ভুল করে আসছো। 40 এর অ্যানসার সি হবে। ওকে সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস শেষ পর্যন্ত থাকার জন্য। এবং তোমরা কি নেক্সটে আরো এরকম অনুশীলনী কোশ্চেন সলভ ক্লাস চাও নাকি সেটা একটু কমেন্ট করে জানাও। সো যারা শেষ পর্যন্ত ছিলা এত কষ্ট করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য একটা বিগ থ্যাঙ্কস। ওকে সো আমরা যে সকল বলা যায় অনুশীলনী এমসিকিউ সহজও আছে কঠিনও আছে, এখন কারো কাছে সহজ লাগে কারো কাছে কঠিন লাগে, ঠিক আছে। সো সবাই দ্রুত মানে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও কারণ টাইম বেশি নাই। আর রুটিন তোমরা দেখছো যে নেক্সট দিন কিন্তু আগামীকাল তোমাদের জুওলজি চ্যাপ্টার 5 এর উপর ক্লাস আছে। সো যারা মিস দিও না, এবং পরের দিন কিন্তু রিভিউ এক্সাম আছে আর কি, মানে তার পরের দিন। সো যারা দ্রুত ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে যাও। ভর্তি হতে এখনই আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আর কি নক দাও, ঠিক আছে। সবাই ভালো থাকো, এবং এখন তোমাদের কাজ হবে পরিবেশ রসায়নের এমসিকিউগুলো সলভ করে ফেলো ভালো মতো। আর তোমাদের যাদের অলরেডি কিন্তু তোমাদের পেইড ব্যাচে পরিবেশ রসায়নটা পড়ানো শেষ, সো আশা করি ভালো একটা প্রিপারেশনের জন্য এখন থেকেই তোমরা চেষ্টা করো আর কি দ্রুত আর কি প্রিপারেশন নাও, ভালো মতো প্রিপারেশন নাও। টাইম বেশি নাই, মাত্র আর কয় মাস আছে, ডিসেম্বরের শেষের দিকে যদি এক্সাম হয়, নভেম্বর ডিসেম্বর মানে এই মাস তো প্রায় শেষের দিকে, অক্টোবর তো শেষ প্রায়, তাই না? আজকে অলমোস্ট 22 তারিখ। সো 8 দিন আছে, মানে এখন থেকে প্রায় টানা বলা যায় 2 মাস, ঠিক আছে। জাহাঙ্গীরনগর এক্সাম 22 তারিখের দিকে হয়তো হয়ে যাবে, তখন আসলে পর টাইম পাবা না, কারণ মেডিকেলের যা দিবা বা অন্যান্য ভার্সিটিতে যা দিবা এই ভার্সিটি ওই ভার্সিটি দৌড়াদৌড়ি করা লাগবে। সো তোমার মেইনলি পড়ার টাইম থাকবে হচ্ছে ওই ডিসেম্বরের 10 তারিখ পর্যন্তই হচ্ছে মেইন তোমার পড়ার টাইম। ওকে সো যারা এখন থেকেই ভালো মতো পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাও, আমরা আর ইয়া করবো না, দেরি করবো না বেশি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। ধন্যবাদ তোমাদের ফিডব্যাকের জন্য। আর আমরাও চেষ্টা করবো তো আরও বেটার ক্লাস নেওয়ার, এবং পাশাপাশি তোমরাও চেষ্টা করবা যে নেক্সট দিন তোমাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে আসার। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকো এবং ভালো মতো পড়াশোনা করো, নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নাও, কারণ বেশি পড়তে পড়তে যদি আবার শরীর স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় এই পড়ার কোনো মূল্যই থাকবে না তুমি যদি পরীক্ষা অ্যাটেন্ড করতে না পারো। সো যেটুকু লোড দেওয়া পসিবল নিজের সর্বোচ্চটুকু দাও, ইনশাল্লাহ সফল হবাই। এবং চেষ্টা করো আর কি যে এই যে 2টা মাস আছে শরীরের প্রতি যত্ন নেওয়ার, কারণ একদিন অসুস্থ হয়ে পড়ছো মানে হচ্ছে এটা দেখা যাবে যে 3-4 দিন ধরে তুমি আর পড়তেই পারতেছো না। সো একটু কম করে পড়েও, মানে বেশি পড়তে যে আবার অসুস্থ হয়ে যায় না, কম করে পড়ে যদি কনসিস্টেন্টলি যদি পড়তে পারো অনেক ভালো কিছু করতে পারবা। সো অ্যাডমিশন হচ্ছে মেইন হচ্ছে কনসিস্টেন্টলি পড়া আর কি, ঠিক আছে। এই কনসিস্টেন্সিটা যদি তুমি মেনটেন করতে পারো বা এইটা যদি তুমি ধরে রাখতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো একটা আউটপুট পাওয়া। এটা সবাই পারে না, আজকে 10 ঘন্টা পড়ে কালকে যায় 2 ঘন্টা পড়ে, সো এতে আলটিমেটলি কোনো লাভই নেই বা পড়েই না। সো তোমাকে যেটা করতে হবে কনসিস্টেন্টলি, তোমাকে হচ্ছে তুমি 8 ঘন্টা পড়ো, কনসিস্টেন্টলি 8 ঘন্টা প্রতিদিন পড়ো, ঠিক আছে। একদিন 10 ঘন্টা, একদিন পড়লাই না, একদিন 20 ঘন্টা, এরকমভাবে পড়ার দরকার নেই, ঠিক আছে। সো চেষ্টা করো আর কি ধারাবাহিকতাটা বজায় রাখা এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করার। সবার জন্য শুভকামনা থাকলো, পাশাপাশি নামাজ কালামও পড়বা, কারণ সৃষ্টিকর্তা যদি না চায় যতই পড়ো না কেন দিন শেষে তোমার চান্স কিন্তু হবে না। ওকে সো আল্লাহ তাআলাকেও সন্তুষ্ট করবা, পাশাপাশি হচ্ছে নিজের বেস্টটাও দিবা। সো সবাই ভালো মতো পড়াশোনা করো, নামাজ কালাম পড়ো, আমার জন্যও দোয়া করো, তোমাদের জন্যও দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।